পৃথিবীর বৃহত্তম দ্বীপ হিসেবে গ্রিনল্যান্ড নামটি অনেকেরই জানা, কিন্তু জানেন কি রাজনৈতিকভাবে দ্বীপটি ডেনমার্কের অন্তর্ভুক্ত হলেও ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ। বিশ্ব মানচিত্রে কানাডার উত্তর পূর্বে অবস্থিত গ্রিনল্যান্ডকে যতটা বড় দেখায়, আয়তনে কিন্তু এই দ্বীপটি এতটা বড় নয়। ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক মানচিত্রে প্রকাশের জটিলতার কারণে বিষুবরেখা থেকে কোনো স্থলভাগের দূরত্ব যত বাড়ে, সেটি মানচিত্রে দেখাতেও তত বড় দেখায়। যে কারণে মানচিত্র অনুযায়ী গ্রিনল্যান্ডকে অস্ট্রেলিয়ার কয়েক গুণ বড় মনে হলেও আসলে এর আয়তন অস্ট্রেলিয়ার 4 ভাগের 1 ভাগ মাত্র। অনন্য এই দ্বীপটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে আদ্যপান্তর এই পর্বে গ্রিনল্যান্ড সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার বা প্রায় 8.5 লাখ বর্গমাইল। অর্থাৎ আয়তনের হিসেবে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম দ্বীপগুলোর সম্মিলিত আয়তন গ্রিনল্যান্ডের সমান। বিশ্বের 10টি বৃহত্তম দ্বীপের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউ গিনি, যার আয়তন প্রায় 8 লাখ বর্গ কিলোমিটার। ওই তালিকার তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে বোর্নিও এবং মাদাগাস্কার। এদের আয়তন যথাক্রমে 7.5 লাখ এবং প্রায় 6 লাখ বর্গ কিলোমিটার। তবে আগেই যেমনটা জানানো হয়েছে, মানচিত্রে গ্রিনল্যান্ডকে যতটা বড় দেখায়, আসলে আয়তনে এই দ্বীপটি তত বড় নয়। মানচিত্রে আয়তন ঠিক না দেখালেও গ্রিনল্যান্ডের রংটা কিন্তু যথার্থই দেখানো হয়। এই দ্বীপের 17 লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুরো বরফের নিচে ঢাকা পড়ে আছে। অর্থাৎ গ্রিনল্যান্ডের শতকরা প্রায় 94 ভাগ এলাকাই বরফের নিচে অবস্থিত। জানেন নিশ্চয়ই, অ্যান্টার্কটিকার পর গ্রিনল্যান্ডই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের ভাণ্ডার। দ্বীপটিকে ঢেকে রাখা বরফের চাইটি উত্তর দক্ষিণের সর্বোচ্চ 2900 কিলোমিটার বা 1800 মাইল লম্বা। পূব পশ্চিমের সর্বোচ্চ প্রস্থ 1100 কিলোমিটার বা প্রায় 700 মাইল। এই বরফের আচ্ছাদনটির গড় পুরুত্ব 2000 মিটার বা 2 কিলোমিটারের বেশি, আর এর সর্বোচ্চ পুরুত্ব 3 কিলোমিটারের বেশি। সব মিলিয়ে তাই গ্রিনল্যান্ডকে ঢেকে রাখা বরফের চাদরটিতে মোট 28.5 লাখ ঘন কিলোমিটার বরফ বিদ্যমান। জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই পুরো বরফ গলে গেলে বিশ্বের উপকূলবর্তী জনপদগুলোর কী অবস্থা হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বর্তমানে গ্রিনল্যান্ড নামে পরিচিত দ্বীপটিতে মানুষ প্রথম বসবাস শুরু করেছিল 4500 বছর আগে। দ্বীপটির প্রথমে অধিবাসীরা সম্ভবত কানাডার উপকূলবর্তী কোনো এলাকা থেকে এসেছিলেন। এরা মূলত গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে বসতি স্থাপন করেন। দুর্ভাগ্যবশত কালের পরিক্রমায় এই জনপদটি বিলীন হয়ে যায়। এরপর আনুমানিক 8ম শতকে ইনুইট সম্প্রদায়ের মানুষরা ফের গ্রিনল্যান্ডে বসতি গড়ে তোলেন। এর কয়েকশো বছরের মাথায় 11 শতকের দিকে ভাইকিং হিসেবে পরিচিত ডেনমার্ক ও নরওয়ের অধিবাসীরা দ্বীপটির দক্ষিণ পূর্ব উপকূলে একাধিক জনপদ প্রতিষ্ঠা করেন। কিন্তু দ্বাদশ শতকে গ্রিনল্যান্ড একটি ক্ষুদে বরফ যুগের কবলে পড়ায় এই জনপদগুলোর অস্তিত্বও বিলীন হয়ে যায়। বর্তমানে দ্বীপটির শতকরা প্রায় 90 ভাগ বাসিন্দাই ইনুইট সম্প্রদায়ের বংশধর। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্ক সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়। দেশটির রাজধানী নিউক শহরে অবস্থিত, আর সেখানে প্রচলিত মুদ্রা ড্যানিশ ক্রোনা। গ্রিনল্যান্ডে বসবাসরত জনগোষ্ঠীর বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে এই দ্বীপের সংস্কৃতিও প্রধানত ইনুইটদের মতোই। সাথে অবশ্য স্ক্যান্ডিনেভিয়ান সংস্কৃতিরও মিশেল রয়েছে প্রচুর পরিমাণে। দ্বীপটির রাষ্ট্রীয় ভাষা গ্রিনল্যান্ডিক, তবে সরকারি সব কাজে দ্বিতীয় ভাষা হিসেবে ড্যানিশ ব্যবহার করা হয়। এছাড়া দ্বীপটির অধিবাসীদের সবাই ইংরেজিতেও কথোপকথনে পারদর্শী। গ্রিনল্যান্ডে পর্যটক হিসেবে গেলে কিন্তু নিরামিষাশীদের বেশ ভোগান্তি পোহাতে হবে। ভৌগোলিক কারণে দ্বীপে কৃষিকাজ প্রায় অসম্ভব বললেই চলে। স্বাভাবিকভাবেই গ্রিনল্যান্ডের খাবারে বিভিন্ন ধরনের মাংসের প্রাধান্য বেশি থাকে। গ্রিনল্যান্ডের জাতীয় খাবার সামুদ্রিক বা স্থলচর কোনো প্রাণীর মাংস এবং স্যুপ। ইদানিং অবশ্য পর্যটকদের চাহিদা মেটাতে মার্কিন আর কানাডিয়ান কিছু রেস্তোরাঁও দ্বীপটিতে ব্যবসা খুলে বসেছে। গ্রিনল্যান্ড শুধু বিশ্বের বৃহত্তম দ্বীপই না, পৃথিবীর সবচেয়ে জনবিরল রাষ্ট্রও। বিশাল আয়তনের এই দ্বীপটির শতকরা প্রায় 94 ভাগ এলাকায় বরফে ঢাকা থাকায় খুব বেশি মানুষের বসবাসেরও সুযোগ নেই এখানে। সব মিলিয়ে গ্রিনল্যান্ডের প্রায় অর্ধশত শহর আর গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 56,000।
যার প্রায় 1/3 বা 18,000 মানুষের বাস রাজধানী নিউইয়র্ক শহরে। অর্থাৎ গ্রিনল্যান্ডে গড়ে প্রতি 10 বর্গ কিলোমিটারে একজন করে মানুষ বাস করে। নিঃসঙ্গ এই অস্তিত্বের কারণেই কিনা কে জানে, আত্মহত্যার পরিসংখ্যান অনুযায়ী গ্রিনল্যান্ড বিশ্বের শীর্ষে রয়েছে। দ্বীপটিতে প্রতি বছর প্রতি 1 লাখ মানুষের মধ্যে গড়ে 83 জন আত্মহত্যা করে। অর্থনৈতিকভাবে গ্রিনল্যান্ড উন্নত বিশ্বের অংশ। দেশটির মোট বার্ষিক জিডিপি প্রায় $200 কোটি আর মাথাপিছু বার্ষিক উপার্জন $37,000। দেশটির মোট জনসংখ্যা শতকরা প্রায় 90 ইনুইট বংশোদ্ভূত। বাকি 10 স্ক্যান্ডিনেভিয়া সহ ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাসীদের বংশধর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে মোট পাকা রাস্তার দৈর্ঘ্য মাত্র 60 কিলোমিটার। হাতে গোনা কয়েকটি শহর আর গ্রামগুলোর ভেতর চলাচলের জন্য পাকা রাস্তা থাকলেও জনপদগুলোর উপকণ্ঠে গিয়েই তা শেষ হয়ে যায়। তাই পর্যটক আর গ্রিনল্যান্ডের নাগরিকদের যোগাযোগের মাধ্যম উড়োজাহাজ, নৌযান অথবা কুকুরে টানা স্লেজ গাড়ি। দ্বীপটির উত্তরাঞ্চলে বরফের পরিমাণ বেশি হওয়ায় এক জনপদ থেকে আরেক জনপদে যাবার জন্য এই কুকুরে টানা স্লেজ গাড়িগুলোই একমাত্র ভরসা। অবশ্য সবগুলো জনপদই উপকূলে অবস্থিত হওয়ায় সমুদ্রে চলাচলে সক্ষম নৌযান ব্যবহার করেও গ্রিনল্যান্ডের অধিবাসীরা যাতায়াতের কাজ সারতে পারেন। কাগজে কলমে উড়োজাহাজ ব্যবহার সম্ভব হলেও পুরো গ্রিনল্যান্ডে বেসামরিক বিমানবন্দরের সংখ্যা মাত্র 2টো। তাই নৌপথই দ্বীপটির অধিবাসীদের কাছে বেশি জনপ্রিয়। চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে গ্রিনল্যান্ডের জীববৈচিত্র্যের চেহারাটা একটু ব্যতিক্রমী বলতে হবে। যেমন ধরুন, এই দ্বীপে সরীসৃপ বা ব্যাঙের মতো প্রাণী বসবাস করে না। একই কারণে গ্রিনল্যান্ডের স্থানীয় কীটপতঙ্গের সংখ্যাও বেশ কম। বিজ্ঞানীদের হিসেবে এক একটি দেশে গড়ে প্রায় 1005 প্রজাতির কীটপতঙ্গ বসবাস করে, কিন্তু গ্রিনল্যান্ডে মাত্র 700 প্রজাতির কীটপতঙ্গ বাস করে। এই দ্বীপটি অবশ্য বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির প্রজনন ক্ষেত্র হিসেবে বিশ্বখ্যাত। দ্বীপটিতে বসবাসকারী স্থলচর প্রাণীর মধ্যে হরিণ, মেরু শেয়াল, মেরু খরগোশ, লোমশ গরু, লেমিং এবং মেরু নেকড়ে অন্যতম। তবে গ্রিনল্যান্ডে বৃহত্তম শিকারী প্রাণী হচ্ছে মেরু ভাল্লুক। পেছনের পায়ে দাঁড়ানো অবস্থায় প্রায় 2.5 মিটার বা 8 ফুট লম্বা এই শিকারী প্রাণীগুলোর ওজন 450 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এছাড়া গ্রিনল্যান্ডের উপকূলীয় এলাকায় বসবাসকারী সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির সিল এবং তিমি উল্লেখযোগ্য। একবিংশ শতকে এসে দুর্গম বরফে ঢাকা প্রত্যন্ত এলাকায় অভিযানের রোমাঞ্চ পেতে গ্রিনল্যান্ডের জুড়ি মেলা ভার। পর্যটকদের কাছে দ্বীপটির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং দক্ষিণ পূর্ব উপকূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাইকিং বসতি আর দুর্গগুলো বেশ জনপ্রিয়। তবে গ্রিনল্যান্ডে সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটন শিল্পের যাত্রা শুরু হয় 1992 সালে। ওই বছর প্রথম জাতীয় পর্যটক কাউন্সিল গঠন করে দেশটির সরকার। পর্যটকরা এখানে বন্য প্রাণী পরিদর্শন, বরফে ঢাকা পর্বতশৃঙ্গ আরোহণ এবং তিমি দর্শনের মতো কাজগুলো দারুণ উপভোগ করেন। এছাড়া পাথরে ঘেরা স্ফটিক জলের ফিওর্ডে বিশাল হিমবাহ ভেসে যাওয়া দর্শনও বেশ জনপ্রিয়। গ্রিনল্যান্ডের অধিকাংশ এলাকায় তুন্দ্রা অঞ্চলের অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে গ্রীষ্মের সময়টাতেও তাপমাত্রা বেশ কমই থাকে। যেমন ধরুন, রাজধানী নিউইয়র্ক শহরে দিনের গড় তাপমাত্রা -5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে দ্বীপটির একদম উত্তর প্রান্তে অবস্থিত সামিট স্টেশন নামক গবেষণা কেন্দ্রে এখন পর্যন্ত ধারণকৃত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2020 সালের 2রা জানুয়ারি। সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটারের বেশি উপরে অবস্থিত এই গবেষণা কেন্দ্রে সেদিন তাপমাত্রা ছিল -66 ডিগ্রি সেলসিয়াস। দ্বীপটির 1/3 এলাকায় সুমেরু বৃত্তের মধ্যে থাকায় এখানে তাপমাত্রা প্রায় কখনোই 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না। বিশ্বের আর সব অঞ্চলের মতো গ্রিনল্যান্ডও জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়নে প্রভাবিত হচ্ছে। বিশেষ করে এখানে বিদ্যমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের চাইটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে। ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সির হিসেব অনুযায়ী 1992 থেকে 2015 সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের প্রায় 3600 গিগাটন বরফ গলে গেছে, যার ফলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 10 মিলিমিটার। মাত্র 10 মিলিমিটার শুনতে খুব একটা বেশি মনে না হলেও পুরো গ্রিনল্যান্ডে থাকা 28.5 লাখ ঘন কিলোমিটার বরফ সম্পূর্ণ গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 7 মিটারের বেশি বা প্রায় 24 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
অর্থাৎ বিশ্বের প্রায় সব উপকূলবর্তী জনপদই এর ফলে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া এই বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাসের মতো বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো বরফ গলে যাওয়ায় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে বৈশ্বিক উষ্ণায়নের হার আরও বেড়ে যেতে পারে। অবশ্য সাপে বরের মতো বিষয়টি গ্রিনল্যান্ডের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ বরফ গলে যাওয়ায় বিশাল বিশাল সব জ্বালানি তেল ও গ্যাসের খনি উন্মুক্ত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দ্বীপটিতে তেল ও গ্যাস অনুসন্ধানকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অফিস খুলে বসেছে। তবে মেরু ভাল্লুকের মতো বরফের উপর নির্ভরশীল প্রাণীগুলোর জন্য বিষয়টিকে চরম হুমকি হিসেবে দেখছেন পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা।